নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। মোটামুটি সারা দিন দুটো পর্যন্ত মোটামুটি রেঞ্জ বাউন্ডের মতন দেখেছেন। লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু তলার দিকের জন্য আসতে পারে। এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাবেন। আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই জোনটাকে ব্রেক করে সামান্য কিছুই আসবে, তারপর থেকে যে এই যে বড় মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রেস কনফারেন্স হয়ে গেছে আর পাকিস্তানের সঙ্গে খেলা হয়ে গেছে। এবার কি খেলা সেটা নিয়েও আলোচনা করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই যে নেগেটিভ সেন্টিমেন্ট পড়েছে, এটা হচ্ছে রিটেলিয়েশন হতে পারে সেই ভেবে বাজার কিন্তু এখানে নেগেটিভ ইম্প্যাক্ট একটা ফেলে রেখে দিয়েছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পারলেন। এবার এইগুলো নিয়ে টেকনিক্যালি যে মুভগুলো হবে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে শুনে রাখা উচিত ভারতীয় সেনা এবং গভর্নমেন্টের বিরুদ্ধের কথা। আমরা আগামী আগামী বলবো না, গতকালকে ঘুমিয়েছি রাত্রিবেলা, সকালবেলা উঠেছি, যে যার কাজ করেছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। বেশ কিছু মিডিয়াতে খবর আসছিল, আপনাদের সাথে শেয়ারও করলাম। যতক্ষণ না অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসছে সেনার তরফ থেকে বা মিনিস্ট্রির তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেরকম ভাবে বিশ্বাস করবেন না, খবরগুলো দেখবেন। সুতরাং সেই খবরগুলোর মধ্যে একটা খবর ছিল যে পাকিস্তানিরা কিন্তু অ্যাটাক করেছে। প্রথমে তো ফেক নিউজ ছড়িয়েছিল, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের পাঁচখানা বিমান ডিস্ট্রয় করে দিয়েছে তারা। সেটা একটা ফেক নিউজ ছিল। সিএনএন চ্যানেল তার একদম কাচ্চা চিঠা ওদের দেশের খাজা আসিফ, যে আপনার ডিফেন্স মিনিস্টার আছে, তার একদম খুলে রেখে দিয়েছে যে আলটিমেট তার রিপোর্ট অনুযায়ী সে বলছে যে তার কাছে মিলিটারি কোনো রিপোর্ট নেই, তার কাছে রিপোর্ট আছে হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে নাকি এইসব দেখতে পেয়েছে, সেই অনুযায়ী বলেছে যে পাঁচখানা আমরা নাকি ভারতীয় বায়ুসেনার বিমান আমরা ডিস্ট্রয় করেছি। তার মিলিটারির কোনো ইনপুটই নেই। বুঝতে পারছেন তাহলে কি ধরনের সেনা। সব থেকে খারাপ জিনিস যেটা করেছে, আমাদের সিভিলিয়ানকে আবার কিন্তু টার্গেট করেছে। কোন সেক্টরের মধ্যে রাতভর গোলা চলেছে, সেখানে কিছু শিখ সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেছেন। কারণ এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে নর্মাল সিভিলিয়ানদের ওপর অ্যাটাক, সেনার ওপর অ্যাটাক করার কোনো ক্ষমতা নেই। নর্মাল সিভিলিয়ান যারা হচ্ছে দিন মজুরি করে খান বা হয়তো সেই এলাকায় বাধ্য হয়েই আছেন বা চাষাবাদ করেন, তাদের উপর কিন্তু নিরীহ লোকের উপর কিন্তু অ্যাটাক করছে। এটা কিন্তু মাথায় রাখবেন। সেইটার বদলা কিন্তু ভারতীয় সেনা কিন্তু নিচ্ছে। এবং এটাও যে সারা দিন ধরে পাকিস্তানি মিডিয়াতে নাকি খবর চলেছে যে ড্রোন নাকি উড়ে উড়ে বেড়াচ্ছে ওদের বিভিন্ন শহরের ওপর, এবং কে করছে কিভাবে হচ্ছে তারা কিন্তু জানে না। এবং সেই ড্রোনগুলো হচ্ছে আত্মঘাতী, এসে ব্লাস্ট করছে, কখনো পুলিশ চৌকির মাথায় ঘুরছে, কখনো মিলিটারি ক্যাম্পের মাথার উপরে ঘুরছে, আবার কখনো ব্লাস্ট হয়ে যাচ্ছে। কেউ কিন্তু এই ড্রোনগুলোকে না ধরতে পেরেছে, না ওটাকে ডিস্ট্রয় করতে পেরেছে, কিছুই করতে পারেন। আলটিমেট কোনো স্টেটমেন্ট নেই, কে ওড়াচ্ছে, কি ওড়াচ্ছে, কোথা থেকে আসছে, সেইগুলো কিন্তু তারা নিজেদের মধ্যেই আলোচনা করছে। আলটিমেট কিন্তু কিছু বুঝতেই পারেনি। কিন্তু আমরা কখন বুঝতে পারলাম যে এটা ভারতীয় সেনাই করেছে। যে রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার, তিনি যখন অ্যানাউন্সমেন্ট করলেন, সারা দিন ওয়েট করার পর তিনি ভাবছিলেন হয়তো পাকিস্তানের তরফ থেকে হয়তো অ্যানাউন্সমেন্ট করবে, কিন্তু আলটিমেট অ্যানাউন্সমেন্ট করতে পারেনি। তার কারণ হচ্ছে তারা বুঝতেই পারেনি যে আলটিমেট কি হচ্ছে এটা কি তাদের সঙ্গে। কারণ টেকনোলজি হচ্ছে এমন একটা জিনিস যেখানে যদি পিছিয়ে পড়তে হয়, পিছিয়ে পড়ে কেউ, তাহলে সে বুঝতেই পারে না। তারা সবাই চেঁচাচ্ছিল যে আসমানি বিজলি গিরা হ্যায়, এইরকম বলেই কিন্তু তারা কমেন্টস করছিল। তো আলটিমেট এই যে জিনিসগুলো ঘটছে তার ফলপ্রসূ হিসাবে একটা রিটেলিয়েশন আসলেও আসতে পারে। এবার এখানে প্রধানমন্ত্রীর কিন্তু ফ্রি হ্যান্ড আছে, দেওয়া আছে। অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে যে পার্মানেন্ট এলাজ করো। আজকে যে ড্রোন অ্যাটাক দেখা হয়েছে, তারপরে প্রেস কনফারেন্স করে দুপুরের দিকে কিন্তু রাজনাথ সিং বলে দিয়েছেন যে আমরাই এইটা করিয়েছিলাম এবং এটা হচ্ছে ইসরায়েলি ড্রোন,
এবং অ্যাটাক করেছে পাকিস্তানের ওপর। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে ডিফেন্স ইকুইপমেন্ট গুলো যেগুলো চায়না থেকে কেনা সস্তায় বা চায়নার ফেলে দেওয়া যে জিনিসগুলো সেগুলো হয়তো পাকিস্তানিরা নিয়ে এসেছিল, তো সেই জিনিসে কাজ করেনি এবং টোটাল সিস্টেম নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। তো এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কিছু নেই আপাতত। এবার ওই প্লেন উড়িয়ে উড়িয়ে দেখার চেষ্টা করবে যে বর্ডারের মধ্যে কি হচ্ছে। তো এক তার মানে পুরো ডিফেন্স সেক্টরটা পুরোপুরি পাকিস্তান থেকে আউট হয়নি। বেশ কিছু শহর, বড় বড় যে শহর আছে, সেই 12খানা 13খানা শহরের মধ্যে আপনার কিন্তু ডিফেন্স সেক্টর মানে ডিফেন্স যে ইকুইপমেন্ট সেটা কিন্তু কাজ করছে না, রাডার কোনো কাজ করছে না, এইটুকুনি খবর পাওয়া গেছে। এবার এখান থেকে আজকে রাত্রির বেলা বসে বলতে পারবেন না যে কালকে আরো বড় কিছু ঘটনা ঘটবে না পাকিস্তানিদের সঙ্গে, বা রিটেলিয়েশন হবে না, বা 10খানা 15খানা ছুড়লে হয়তো একখানা মিস হয়ে আমাদের কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু বলা সম্ভব নয়। কিন্তু এর শেষ দেখে ছাড়াই কিন্তু উচিত। ভারতীয় সেনাও তাই মনে করে এবং গভর্নমেন্টও আমাদের কিন্তু তাই মনে করে। সুতরাং এর সবাই সাপোর্ট করবেন, ভুল গুজব কথা ছড়াবেন না। মিডিয়াতে যেটা দেখছেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। ভারতীয় সেনা যদি আপনার আশপাশ দিয়ে কোনোভাবে যাতায়াত করে, সেটা নিয়ে কেউ লাইভ করবেন না, কেউ ফটোও নেবেন না। একটা সেলুট করতে পারেন ভারতীয় সেনার জন্য, তাতে মনোবল তাদেরও বাড়বে। কিন্তু কেউ কোনো ফটো নেবার চেষ্টা করবেন না, কারণ আগে যে ভুলগুলো করেছে এবং জানেনই বিখ্যাত বিখ্যাত পত্রকার, আপনারা নাম জানেনই, বি ডি এইটুকুনি নাম বললাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমের, এবং তার লাইভ রিপোর্টিং এর জন্য 26/11 যে হামলা, মুম্বাই অ্যাটাক, এইটা কার্গিল যুদ্ধের সময় লাইভ রিপোর্টিং করেছেন, তাতে আমাদের সেনারই কিন্তু ক্ষতি হয়েছিল। তো এই যে জায়গাগুলো আছে এইগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। আপনিও দেশের সৈনিক হিসাবে কাজ করবেন তখনই, প্রত্যেকের আলাদা আলাদা কাজ। প্রত্যেকটা সৈনিক কিন্তু যুদ্ধ করতে যায় না, কেউ কেউ ওয়ার রুমের ভেতর থেকে বসে যুদ্ধের পরিকল্পনা করে, কেউ তার ম্যাপিং করে, কেউ তার অন্যান্য কাজ করে এবং রসদও তৈরি করে, এবং কেউ গাড়ি চালিয়েও তার গোলাগুলি নিয়ে যায়। সুতরাং আমাদেরও একটা দায়িত্ব আছে, কাজ আছে। তো সেই অনুযায়ী যদি দেখেন, আমরা যদি ফটো না তুলি, কোনো লাইভ না করি, বা যদি কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই সংক্রান্ত মিলিটারি মুভমেন্টের যদি না নিই, তাহলেই কিন্তু দেশের জন্য অনেক বড় হেল্প। সুতরাং এইটা কেউ কোনো রকম কাজ করতে যাবেন না। যেটা চলছে গভর্নমেন্ট খুব ভালো বোঝে এবং গভর্নমেন্ট বুঝে নেবে বাদ বাকিটা, এইটুকুনি বিশ্বাস রেখে আপনারা কিন্তু এগিয়ে চলতে পারেন। এবার হচ্ছে যে টেকনিক্যালি আপনার সাথে আলোচনা করব। আমরা ভেবেছিলাম যে আজকের মার্কেট এই জায়গাটার কাছাকাছি, মানে এই সুইংটা ব্রেক করলে একটা মোমেন্টাম পর্যন্ত বা এই লোটার কাছাকাছি পর্যন্ত খুব ভালো হলে যেতে পারে। কিন্তু এইখান থেকে যে বাজার তলার দিকের জন্য লাস্ট 20 মিনিট পড়েছে দেখতে পেয়েছেন, ব্যাংক নিফটিতে বলুন বা নিফটিতেই বলুন, ব্যাংক নিফটি তো আরো আগে থেকে পড়তে শুরু করেছে, এখানে নিফটিতেও এই জায়গাটা থেকে পড়তে শুরু করেছে এবং লাস্ট 20 মিনিট দেখতে পেয়েছেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেল হচ্ছে, এখানেও তাই এখানেও তাই। সুতরাং এখানে কি দেখতে পাচ্ছেন, আলটিমেট কিন্তু তলার দিকের জন্য ফ্লো হচ্ছে, তাহলে গ্যাপ ডাউনে খোলার চান্স কিন্তু বেশি। এবার যদি কোনো রকম অ্যাটাক যদি না হয়, তাহলে আলটিমেট গ্যাপ আপ খুলবে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যাবে। কিন্তু তখন মনে রাখবেন এখানে ইন্ট্রাডেতে প্যাটার্ন তৈরি করবে বাজার, যদি প্যাটার্ন তৈরি করতে পারে তবেই কিন্তু এখান থেকে ইন্ট্রাডেতে আপনি ফ্রেশ প্রাইজেকশন থেকে ট্রেড বার করতে পারবেন এবং প্যাটার্ন অনুযায়ী আপনার কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন যেদিকে দাঁড়াবে সেই দিকেই মুভমেন্ট পাবেন। এবার যদি কোনো রকম বড় অ্যাটাক হয়ে গেল বা কোনো ক্ষয়ক্ষতি আমাদের ইন্ডিয়ার মধ্যে হলো, তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং সেক্ষেত্রে গ্যাপ ডাউনও কিন্তু দেখতে পারেন। সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্টটাকে পাস বোঝার চেষ্টা করবেন। খুব যদি বেশি বড় মুভমেন্ট 5 মিনিট 7 মিনিটের মধ্যে যদি দেখেন যে 100-200 পয়েন্ট ওপরে 100-200 পয়েন্ট তলায়, এরকম লাস্টের দিকে যেরকম মুভমেন্টটা হয়েছে, এরকম মুভমেন্ট যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। আর ফাইনালি এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটার মধ্যে কিন্তু ট্রেড করার কোনো জায়গা নেই।
এবার এইখানে যদি ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি কোনো রকম প্যাটার্ন তৈরি করে, যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি হয়, আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো, এবং সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে উপরের দিকের জন্য একটা ট্রেড ধরতে পারি। এবার যদি দেখি যে এই মুভটাই কন্টিনিউশনের সঙ্গে তলার দিকে হতে পারে, তাহলে গ্যাপ আপেও খুলেও তলার দিকের জন্য আসতে পারে, গ্যাপ ডাউনেও আসতে পারে, ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে। মুভটা শেষ হওয়ার পর দেখতে হবে যে বাউন্স কি আসছে, তার উপর ক্যালকুলেশন আসবে যে এখানে আপনারা তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। কারণ ইন্টারডেতে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে প্রজেকশন লেভেল থেকে টার্গেট হবে, এবং তার থেকেও বেশি মুভমেন্ট দেখতে পারেন। সেটা হচ্ছে ঠিক এই সব নিউজগুলোর কারণে, কখনো নেগেটিভ কখনো পজিটিভ। তো আপনার সাথে কিন্তু আলোচনা দু একদিন আগে থেকেই করছিলাম যে আলটিমেট এখান থেকে তলার দিকে যাত্রা শুরু, এবং প্রত্যেকটা পার্ট অনুযায়ী আপনাদেরকে বুঝিয়েছি যে বিয়ারিশ প্যাটার্ন কিন্তু পাওয়া গেছে, এবং সেই বিয়ারিশ প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য আসা উচিত। এইখানে যে বিয়ারিশ প্যাটার্নটা হয়েছিল সেই অনুযায়ী যদি দেখেন, এই যে তলার দিকে এই সুইং লোয়ের কাছাকাছি যে খুলেছিল, খুলে উপরের দিকে গেছিল, এটা গ্যাপ ডাউনে খুলেছিল। যখন কোনো যে যুদ্ধ হবে সেই রকম একটা সিচুয়েশন অ্যানাউন্সমেন্ট হলো সেই সময়টাতে, তো এই যে গ্যাপ ডাউনে হয়েছে, এটা কিন্তু যে বিয়ারিশ প্যাটার্নের ফলে তলার দিকে আসার কথা নর্মাল ভাবে, সেটা হচ্ছে গ্যাপ ডাউনে হয়ে গেছে, এখানে কোনো ট্রেড পাইনি। তারপর এখান থেকে ট্রেড করার চেষ্টা করছি, ছোট ছোট স্ক্যালপিং ট্রেডই হচ্ছে। তারপর যদি দেখেন এই সব জায়গায় জোনের মধ্যে নিফটিতে বলুন বা ব্যাংক নিফটিতে বলুন, খুব বড় মুভমেন্ট একভাবে কিন্তু পাইনি, বা ট্রেন্ডিং মার্কেট পাইনি। আগামীকালকেও ট্রেন্ডিং মার্কেট পাবেন না, কিন্তু বড় মুভমেন্ট হলেও হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এই রকম মুভমেন্ট যদি চলতে শুরু করে, সেখানে প্যাটার্ন যদি তৈরি করে, প্যাটার্ন অনুযায়ী কাজ করা যাবে ইন্টারডে প্রাইস অ্যাকশন থেকে। আদারওয়াইজ এই যে মুভটা হয়েছে এখান থেকে কিন্তু কোনো জাস্টিফাই নেই যে এখান থেকে আলটিমেট গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে না, বা গ্যাপ আপে উপরের দিকের জন্য চলবে না, কারণ এই মুভটা থেকে কোনো কিছু ক্যালকুলেশনে কিন্তু দাঁড়ায় না। এবার সুইং লোয়ের যদি জায়গা দেখেন, তাহলে হচ্ছে এই সুইংটাকেও ব্রেক করে দিয়েছে, এটাকেও ব্রেক করে দিয়েছে। যে প্যাটার্নটা তৈরি করেছিল সেটাই মুভটা কিন্তু লাস্ট 20 মিনিট 25 মিনিটের মধ্যে তলার দিকের জন্য চলে এসেছে। এবার এই মুভটা কি আরো কন্টিনিউ তলার দিকের জন্য আসবে কি আসবে না, সেটা মার্কেটের মুডের উপর নির্ভর করছে, কারণ সিচুয়েশন এখন এরকমই চলছে। সুতরাং আর বেশি বড় করছি না ভিডিওটাতে। ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন, লেভেল কিছু দিচ্ছি না, কারণ আগামীকাল বাজারের মধ্যে এই যে মুভটা দেখেছেন এখান থেকে একটা বাউন্স আসা দরকার, তারপরে কিন্তু প্রজেকশন লেভেল বেরোবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কিনা। যদি তৈরি হয় একরকম মাপ আসবে সেই অনুযায়ী, আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই অনুযায়ী ওপরের দিকের জন্য মুভমেন্ট আসবে। এবার সেটা কালকের দিনে মার্কেট খোলার পর অ্যাকচুয়ালি কি হবে সেটাই দেখা। কিন্তু এই যে মুভটা হয়ে গেছে উপর থেকে তলা পর্যন্ত, এটা কিন্তু ইম্পালসিভ একটা মুভের মতন। এই মুভটা আরো কন্টিনিউ তলার দিকের জন্য আছে কিনা সেটা দেখার। ইন্টারডেতে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যেতে পারে, বা ফ্ল্যাট গুলো তলার দিকের জন্য মুভ করতে পারে, করার পর একটা বাউন্স নেবেই। তখনই কিন্তু ক্যালকুলেট করা যে আলটিমেট কতটা পর্যন্ত বাউন্স নিতে পারে, সেই অনুযায়ী কোন কি ট্রেডিং সেটআপ আসতে পারে, এবং বাউন্স নেওয়ার পর প্রজেকশন লেভেল দেখতে হবে কি না, কন্টিনিউশন প্যাটার্নটা কোন দিকের জন্য হচ্ছে। তলার দিকের জন্য চললে তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা। যদি গ্যাপ আপের পরে এই লেভেলটার উপরে সাস্টেন করতে শুরু করে, তাহলে দেখতে হবে যে এখান থেকে একটা ডিপ নেবার পর কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য হচ্ছে কিনা। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা এরকম স্টেপ নেবো ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।